পদার্থ কেমন ভাবে আসলো, শক্তি কেমন ভাবে আসলো, আমরা কিভাবে আসলাম, সেই বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলবো। আর তারপরে আমরা মূলত যাব যে আমরা যা, এটা আমরা পরে আসছি ব্যারিয়ন, আমরা ব্যারিয়নিক ম্যাটার দিয়ে তৈরি, আমরা ব্যারিয়নিক ম্যাটার দেখি, আমরা ব্যারিয়নিক ম্যাটার ফিল করি, আমরা ব্যারিয়নিক ম্যাটার নিয়ে আমাদের সব। তো এই ব্যারিয়নিক প্যাটার্ন নিয়ে কিছু বলবো, তারপরে আমরা আমাদের যে মেইন ফোকাস ডার্ক এনার্জি বা ফ্যান্টম এনার্জি, ডার্ক ম্যাটার, আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। আর তারপরে কিছু তুলনা করব যে এদের পার্সেন্টেজ কেমন মহাবিশ্বে, এরা আসলে কত ভূমিকা রাখে আমাদের মহাবিশ্ব টানা হেঁচড়া করার জন্য, ডার্ক এনার্জি কত ভূমিকা, মহাবিশ্বকে ডার্ক এনার্জির বিরুদ্ধে ডার্ক ম্যাটারের ভূমিকা কেমন, সেটা নিয়ে কিছু কথা বলবো। আর তারপরে আমরা কথা বলবো যে এই বিষয়ে বিজ্ঞানীদের অগ্রগতি কেমন, বা লার্জ হ্যাড্রন কলাইডার কি করছে, বা সার্ন এই বিষয়ে কত অগ্রগতি করলো, বা আমাদের যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ডিটেক্টর সেগুলোই বা কি করছে। তো আমরা এবার শুরুর কথা কিছু বলি, যে আমরা ক্লাস 7-8 থেকেই জেনে আসছি যে 14 বিলিয়ন বছর আগে একটা বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল একটা বিন্দু থেকে। সে বিন্দু তো খুবই ছোট, আমরা পরে তার ডাইমেনশনটা জানবো, তার আগে বলি যে এটা খুবই ছোট। আর পুরা কাহিনী শুরু হয়েছিল যখন ফিজিক্সের সূত্র দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করা যেত না। এর আগে কি হয়েছিল, বিগ ব্যাং এর আগে কি হয়েছিল, বা তখন কি ছিল, আর একটা বিগ ব্যাং এর শেষ থেকে একটা নতুন বিগ ব্যাং এর শুরু কিনা, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না, কারণ সেটা আমাদের অস্তিত্ব কি, আমরা কোথা থেকে এসেছি সে বিষয়ে আমাদের ধারণা দেয় না। আমরা ধারণা এই বিগ ব্যাং নিয়ে, আমরা এই বিগ ব্যাং নিয়ে কথা বলবো। আর ডার্ক ম্যাটার পরে আসছে। তো 14 বিলিয়ন বছর আগে যখন বিগ ব্যাং শুরু হলো, তখন কিন্তু আমাদের এই যত শক্তি, যত পদার্থ, যা কিছু, সবকিছু একটা বিন্দুতে ছিল, ছোট্ট একটা বিন্দু, যেটা শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না, যেটার -10^38 ডাইমেনশনের জিনিস দেখে তার সেটা দিয়ে দেখা সম্ভব না, তা দিয়েও দেখা সম্ভব না, তার থেকেও ছোট। তো সে তখনকার মানে একদম যখন মহাবিশ্ব কেবল জন্মলাভ করলো, নিউ বর্ন বেবি আমাদের মহাবিশ্ব, তখন সেটা একটা মানে মানে ব্যাখ্যা করা যেত না এরকম একটা বিষয় ছিল। আমাদের এখনকার ফিজিক্সের যে সূত্র, সেটা দিয়ে তখন ব্যাখ্যা করা যেত না। এই বিষয়টাকে তখনকার বিজ্ঞানীরা নাম দিল দ্য ইনডিসক্রাইবেবল মোমেন্টস অফ বার্থ অ্যাট বিগ ব্যাং। একটা মৌলিক বল, আমরা আমাদের এই বর্তমান মহাবিশ্বের দেখছি যে 4টা মৌলিক বল আছে, 4টা মৌলিক বল আমাদের এই মহাবিশ্বের সবকিছুকে ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু তখন যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু এই 4টা বল ছিল না। আমরা বর্তমানে বলছি যে 5টা বল, এগুলো কিছুই ছিল না। এত পদার্থ ছিল না, এত বিকিরণ ছিল না, কিছুই ছিল না, কোনো বৈচিত্র্যই ছিল না, তখন ছিল একটা। আমরা যে দ্য থিওরি অফ এভরিথিং, যার জন্য আমরা এত কিছু ছুটছি যে 4টা মৌলিক বলকে একসাথে করছি, তখন কিন্তু ওই মৌলিক বল একটাই ছিল। এই একটা বলকে তখন ওই অবস্থাটাকে বলা হচ্ছে স্টেট অফ সিমেট্রি। তখন সবকিছু একটা সদৃশ্য বা সিমেট্রির মধ্যে ছিল। এখন আমাদের কাহিনী শুরু। ভাই আমার একটা এর কোশ্চেন। ভাই প্রশ্ন, হ্যাঁ বলেন। ভাই আমাদের যে থিওরি অফ রিলেটিভিটি, এটা দিয়ে কি আমরা কি, সরি, থিওরি অফ এভরিথিং, এটা দিয়ে কি হ্যাঁ, আমরা ব্ল্যাক হোল প্যারাডক্সটা কি ব্যাখ্যা করতে পারবো না? ব্ল্যাক হোল প্যারাডক্স, ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। জি ভাই। ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্সের বিষয়টা কিন্তু মানে আজকে আসছে না, আমি পরে বুঝাচ্ছি, কারণ আউট অফ দ্য টপিক, আমার হাতে সময় কম। তোমার যদি এই বিষয়ে মানে আজকের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, যে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং দ্য এক্সপ্যান্স অফ দ্য ইউনিভার্স, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। মানে ওইটা আউট অফ দ্য টপিক, এটা মানে এখানে আলোচনা করার মানে ওকে ভাই। অনুমতি নাই। আচ্ছা, পরে আপনি আমাকে নক দেন, আমি আপনাকে বিষয়টা বুঝাই বলবো। ওকে ভাই। আচ্ছা, এরকম প্রশ্ন থাকলে আমার মিটিং এর পরে একটা টাইম থাকবে, 15 মিনিটের মতো, 45 শেষ হবে। তখন আপনারা সবাই একটু প্রশ্নগুলো করবেন, তাহলে আমার মানে আলোচনায় দেখার আলোচনা করতে সুবিধা হতো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তখন সবকিছু একটা সিমেট্রিতে ছিল, একটা সাদৃশ্যের ভিতরে ছিল, ঠিক আছে। এখন এই সাদৃশ্য ভিতরে যখন চলতে থাকলো একটা নির্দিষ্ট সময়, আমরা চোখ বন্ধ করলে যে সময় লাগে মোটামুটি কত, 1 মাইক্রো সেকেন্ড ওরকমই টাইম লাগে একটা। আর বিগ ব্যাং যখন শুরু হয়েছিল,
তারপরের ঘটনাগুলো এত দ্রুত ছিল, আর তখন মহাবিশ্বের প্রসারণ এত বেশি হয়েছিল, এত বেশি, এত বেশি, এতই বেশি যে আমরা সাধারণত আমাদের এই দৈনন্দিন চিন্তা ভাবনা দিয়ে ওগুলা কল্পনাও করতে পারবো না। তো এই যে কোটি কোটি ভাগের এক ভাগ সময় সবকিছু ঘটে যায়। আমি পড়েছেন কিনা, দ্য ওভার স্টোরি একটা উপন্যাস আছে, বিল গেটস রিকমেন্ডেড। ওখানে ফার্স্টের যে লাইনটা, সেখানে হচ্ছে দেয়ার ওয়াজ নাথিং বাট দেন দেয়ার ওয়াজ এভরিথিং, মানে কিছুই ছিল না, চোখ বেলা খোলার পরে সবকিছু চলে আসলো। ইটস একটা মিরাকল। তো সবকিছু ঘটনা শুরু হয়েছিল কিভাবে? ছোট্ট একটা বিন্দু, -10^33 সেন্টিমিটার, মানে ওটা বললাম যে দেখা যায় না, মিটারে যদি হিসাব করি তাও দেখা যায় না। ছোট্ট একটা বিন্দু, আর তার ওই বিন্দু এমনি যদি বিন্দু হয়, আর আমাদের পুরা মহাবিশ্বের শক্তি যদি সেখানে থাকে, তা এটা স্বাভাবিক যে তার শক্তি ঘনত্ব অত্যন্ত বেশি থাকবে। তো তার শক্তি ঘনত্ব ছিল 10^94 গ্রাম/কিউবিক সেন্টিমিটার। এখানে শক্তি ঘনত্ব বলছি, কিন্তু আমি আবার বলছি গ্রাম/কিউবিক সেন্টিমিটার। এটা আসলে একটু বুঝে নিতে হবে যে এখানে গ্রাম কিন্তু ইকুয়াল টেমস স্কোয়ার দিয়ে শক্তিতে কনভার্ট করা সম্ভব। পার্টিকেল ফিজিক্সে কিন্তু এভাবেই হয়, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড মডেল, সেখানে কোনো পার্টিকেলে কিন্তু গ্রাম বা কেজি দিয়ে কোনো বল প্রকাশ করা হয় না, সেখানে ইলেকট্রন ভোল্ট বা গিগা ইলেকট্রন ভোল্ট দিয়ে, কারণ তার ভর এতই ছোট যে ওটা জিরোর কাছাকাছি। যেরকম আমরা এই যে যারা একাদশ শ্রেণীতে পড়ি বা দ্বাদশ শ্রেণীতে পড়ি, তারা এই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়ে সবকিছু সিজিএস একক দিয়ে কনভার্ট করা লাগে। কারণ এই আমরা যদি এসআই একক দিয়ে কনভার্ট করতে যাই, তাহলে সবকিছু জিরোর কাছে, জিরো চলে চলে আসে। তো সেরকম ভাবে আমরা আহ, এটাকে ওরকম ভাবে আমরা বিবেচনা করব। তো এই তো ছোট্ট একটা বিন্দু, এটাকে আমরা কি বলছি? আমরা বলছি সিঙ্গুলারিটি। এটা আমরা নাম মোটামুটি সবাই শুনেছি, তাই না? সিঙ্গুলারিটি এর পরে বিগ ব্যাং -36 ইনভার্স, মানে 10^36 সেকেন্ড, এখান থেকে 10^34, মানে এই 10^2, 10^2 সেকেন্ডে একটা মারাত্মক ঘটনা ঘটে। এই এই 10^2 মানে 1 সেকেন্ডের, মানে 100 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়, এটা একটা আহ, আহ, সময়, বাট ভালোই সময়। মহাবিশ্বে তখনকার প্রেক্ষাপটে একটা বড়ই সময়। তো এই যে ছোট্ট একটা সময়, এর মধ্যে কিন্তু মহাবিশ্ব 3 × 10⁻43 ডাইমেনশনে বড় হয়ে গেল, মানে গুণে প্রসারিত হয়ে গেল। এটা একটা খুবই কম সময় কিন্তু অনেক বড় প্রসারণ। একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কখন বলি? যখন আমাদের সিস্টেমের সব জায়গায় তাপমাত্রা সমানভাবে ছড়াতে সময় না পায়, যখন হঠাৎ করে হয়, হঠাৎ করে সবকিছু ঘটে যায়, হঠাৎ করে যখন পুরো সিস্টেমটা প্রসারিত হয়ে যায়, হঠাৎ করে যখন পুরো সিস্টেম সংকুচিত হয়ে যায়, যখন হঠাৎ করে একটা থার্মোডাইনামিক স্টেট থেকে আরেকটা থার্মোডাইনামিক স্টেটে চলে যায়, হঠাৎ করে যখন কোনো কিছু ঘটে, তখন হঠাৎ করে ঘটাটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমাদের মহাবিশ্ব যখন শুরু হয়েছিল, তখন এই হঠাৎ করেই এত বড় হয়ে গেছিল। এটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ বাইরে থেকে কোনো কেউ শক্তি দিচ্ছে না, ধরে নিচ্ছি আমরা যেটা জানি, বাইরে থেকে কেউ শক্তি দিচ্ছে না, বাইরে থেকে আমাদের এখানে শক্তি আসার কোনো আদান প্রদানের সুযোগ নেই। তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি যখন প্রসারিত হয়, তখন কিন্তু তাপমাত্রা কমে যায়। আমরা সেটা পরে আসছি, যে এই যে খুব দ্রুত হঠাৎ করে প্রসারিত হয়ে গেল, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনফ্লেশনারি ফেজ বা প্রসারণশীল পর্যায়। এই যে একটা বড় ধাক্কা খেলো মহাবিশ্ব, বিশাল বড় ধাক্কা, এই ধাক্কার ঠেলায় বিগ ব্যাং এর -10^34 সেকেন্ড পরে প্রসারণ গতি কিন্তু কমে যায় খুবই কম সময়ে, খুব তাড়াতাড়ি সৃষ্টি হলো, খুব তাড়াতাড়ি সবকিছু নর্মাল প্রসারণের পর্যায়ে চলে আসলো। এখন এই যে ফার্স্টে একদম আমাদের পুরুষ কারা একদম আগে তৈরি হয়েছিল, কারা? ইলেকট্রন, কোয়ার্ক, গ্লুয়ন। আমাদের ইলেকট্রন কিন্তু লেপটন, আর কোয়ার্ক কিন্তু ব্যারিয়ন বা ফার্মিয়ন। আমরা ওইদিকে না যাই, গ্লুয়ন হচ্ছে ওদের আঠা দিয়ে জোড়া দিয়ে রাখে। এগুলা ফার্স্টে তৈরি হয়, মানে ফার্স্টে আমরা পাচ্ছি কি? আমরা ফার্স্টে পাচ্ছি হচ্ছে বিল্ডিং ব্লকস। আমাদের বিল্ডিং ব্লকস হচ্ছে কোয়ার্ক, বা এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু এখন স্ট্রিং থিওরি, যেটা এখনো আমাদের পর্যবেক্ষণ দিয়ে প্রমাণ করা যায়নি,
এটা বলছে আসলে সবকিছু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির স্ট্রিং বা শক্তির সুতা এই দিয়ে তৈরি। এখন ও বিষয়ে না যাই আমরা, আউট অফ দ্য টপিক। এখন আমরা 10⁻6 সেকেন্ড, বিগ ব্যাং অনেকটা সময় পার হয়ে গেছে, এটা অনেক বড় সময়। 10⁻6 মানে 1 মাইক্রো সেকেন্ড, কিন্তু অনেক বড়। এই বিগ ব্যাং এর 1 মাইক্রো সেকেন্ড পরে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা ফেজ, মানে এই যে কোয়ার্ক, তারপরে ইলেকট্রন, তারপরে এই যে গ্লুয়ন, এরকম ছুটাছুটি করছিল, এদের তাপমাত্রা অনেক বেশি ছিল। 2 × 10⁻12, এখানে নাই আমার স্লাইডে, আমি বলছি 2 × 10⁻12 কেলভিন তখন তাপমাত্রা ছিল। এত বেশি তাপমাত্রায় সাধারণভাবে কেউ প্লাজমা অবস্থার অন্য কোনো অবস্থা থাকতে পারবে না। আমাদের সাধারণ ফিজিক্স তখন কিন্তু আমরা দ্য ইনডিসক্রাইবেবল মোমেন্টস অফ বিগ ব্যাং, ওখান থেকে আমরা কিন্তু বের হয়ে চলে আসছি। এখন মোটামুটি ব্যাখ্যা করা যায় ফিজিক্স দিয়ে। তো এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা ফেজ যখন শেষ হয়, যখন সবকিছু প্লাজমা ফেজ থেকে বের হয়ে আসে, তখন শুরু হয় নিউক্লিয়নিক ফেজ। নিউক্লিয়ন মানে আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো তৈরি করতে যাব। তো এগুলো একসাথে ঘনীভূত হবে কেন? আমরা জানি যে কোন একটা জিনিস, একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের ভিতরে এসে আটকা পড়ে যায়। কিভাবে আটকা পড়ে যায়? পটেনশিয়াল এনার্জি ওয়েল, মানে বিভব শক্তির কুয়া। একটা কুয়ার চারপাশে একটা ছাগল ঘুরঘুর ঘুরঘুর করতে করতে হঠাৎ করে কুয়ার ভিতরে পড়ে গেল, ও আর উঠতে পারবে না। কেন উঠতে পারবে না? কারণ এই বিভব শক্তি ওকে আটকা রাখছে। একটা বড় বিভব শক্তি পার হতে হবে, ওই বিভব শক্তি মানে পার করার ওর ক্ষমতা নাই। সেরকম একটা ইলেকট্রন যদি একটা নিউক্লিয়াসের বাউন্ডারির একটা নির্দিষ্ট ভিতরের শক্তি নিয়ে ঢুকে পড়ে, ওই কিন্তু আর বেরোতে পারবে না সহজে। বাইরে থেকে আবার বের করতে না চায়, কোনো শক্তি যদি না পায় বাইরে থেকে। তো এইভাবে কিন্তু আমাদের এই প্রোটন কোয়ার গুলো একসাথে হয়েছে, তারপরে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো একসাথে হয়েছে, তারপরে পরমাণু গুলো একসাথে হয়েছে, অণুগুলো একসাথে হয়েছে, আমরা হয়েছি। এখন ওই বিষয়টা পরে যাই। তখন আমাদের শুরু হয় কি? নিউক্লিয়নিক ফেজ। নিউক্লিয়নিক ফেজ যখন শুরু হয়, তখন এই হ্যাড্রন, আমরা যেগুলো বলছি যে প্রোটন, নিউট্রন, এগুলা হচ্ছে বড় বড়, অনেক বড় বড় কণিকা, এগুলাকে বলে হ্যাড্রন। তো হ্যাড্রন গুলো তখন তৈরি শুরু হয়। এই আমাদের এই যদি স্কিমেটিক ডায়াগ্রামটা দেখি, এরকম ছিল ফার্স্টে। আমি যা বললাম এটা মোটামুটি তুলনামূলক চিত্র। টাইম ডিফারেন্সটা একদমই ঠিক নাই। টাইম ডিফারেন্সটা আমরা ইগনোর করি, এই এই সময়টা আমরা পাই। তো এই যখন খুব তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটে গেল, তারপরে কিন্তু আমাদের পরবর্তী ঘটনাগুলো অনেক বড়, অনেক দীর্ঘস্থায়ী। এক একটা ঘটনা কিন্তু হাজার হাজার বছর ধরে চলবে। তো ঘটনাগুলো কি আসলে? আমাদের এই বিগ ব্যাং যখন শুরু হলো, আমরা যখন নিউক্লিয়নিক ফেজ পার প্লাজমা গ্লুয়ন ফেজ পার করলাম, তারপরে নিউক্লিয়নিক ফেজ তৈরি করলাম, পার করলাম, আমাদের এই প্রোটন নিউট্রন তৈরি হলো। প্রোটন নিউট্রন কেমন ভাবে তৈরি হলো? একটা মজার জিনিস। যখন দুইটা বলেছিলাম যে কি কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা ফেজ, ওখানে ওই যে কোয়ার্ক আর গ্লুয়ন, ইলেকট্রন এগুলো প্লাজমা কায় ঘুরে ছোটাছুটি করছিল। তো যখন দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক একসাথে গ্লুয়ন দিয়ে আটকায় থাকে, তখন তৈরি হয় কি? প্রোটন। আমাদের রাদারফোর্ডের প্রোটন। যখন যেটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক গ্লুয়ন দিয়ে যুক্ত থাকে, গ্লুয়ন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মডেলের একটা পার্টিকেল। হ্যাঁ, ওইটা কিন্তু কাজ হচ্ছে গ্লু, গ্লু আঠা দিয়ে রাখা, সবকিছুকে জোড়া দিয়ে রাখা। তো এই মহাবিশ্বে যখন খুব দ্রুত প্রসারণ হওয়া শুরু হয়, তখন তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা যখন কমতে থাকে, তখন ওই যে প্লাজমা ফেজে 2⁻12 কেলভিন, ওটা নেমে আসে 10⁻9 কেলভিন, তার মানে 1 গিগা কেলভিন। এটা কিন্তু খুবই 1000 গুণ তাপমাত্রা কমে আসলো। এটা কিন্তু খুব বেশি তাপমাত্রা কমে যাওয়া। বিকিরণ 10,000 বছর পরে বিকিরণ কমতে কমতে এমন পর্যায়ে চলে আসলো যে তখন পদার্থ আর শক্তি, এই দুইটার মধ্যে যে বৈসাদৃশ্য ছিল, তখন এটা ভাঙতে শুরু করে। তখন পদার্থ পদার্থের মতো, তখন শক্তি শক্তির মতো। বল তুইও, আমি তোকে চিনি না, তুইও আমাকে চিনিস না, আমিও পরস্পর ভাই ভাই না, ইকুয়ালিটি এমসি স্কয়ার। তখন অত শক্তিশালী নাই। তখন কি হয়েছে? যখন এরকম অদৃশ্য হওয়া শুরু করলো, সেটা একটা পরের ঘটনা। 300,000 বিগ ব্যাং এর 300,000 বছর পরের ঘটনা। 300,000 বছর পর
যখন এরকম একটা সিমেট্রি ব্রেক করতে শুরু করে, তখন দেখা যায় কি আমাদের এই মহাবিশ্ব স্বচ্ছ হয়ে গেল। আলো তার ভিতর দিয়ে, পদার্থের ভিতর দিয়ে চলাচল শুরু করতে পারলো। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এক্স রে, গামা রে, যত ধরনের রে আছে, যত ধরনের বিকিরণ আছে, যত ধরনের যা আছে, শক্তি আছে, সব আমাদের পদার্থের ভিতর দিয়ে চলাচল করতে শুরু করলো। আর তখনকার সময়ে যে আমরা শক্তি পেয়েছিলাম, আমরা যে আলো পেয়েছিলাম, যে রেডিয়েশন পেয়েছিলাম, সেই রেডিয়েশনটা কিন্তু আমরা এখনো পাই। আমরা সেই রেডিয়েশনটা এখনো পাই। কিসে পাই আমি সেটা পরে আসছি। সেটা আমরা পাই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যেটাকে আমরা সংক্ষেপে আদর করে ডাকি কি সিএমবি। আমরা সিএমবি দিয়ে মহাবিশ্ব কেমন ভাবে শুরু হয়েছিল, আমরা কেমন ভাবে এখন পর্যায়ে আসলাম, কেমন ভাবে আমাদের ডার্ক ম্যাটারের ম্যাপ কেমন, আমাদের কেমন ভাবে যা কিছু, আমরা সব ওই সিএমবি মডেল থেকেই পাই। ওটা আমরা পরে আমি আলোচনা আরো বিস্তারিত বলবো, এখানেই বলবো। তো আমরা যখন পদার্থ সৃষ্টি করলাম ভালো কথা। পদার্থের সাথে সাথে আমরা ডার্ক ম্যাটারও তৈরি করলাম। ডার্ক আমরা ডার্ক ম্যাটার তৈরি করলাম, পদার্থ তৈরি করলাম, প্রতি পদার্থ তৈরি করলাম। পরিমাণ পদার্থ কিছুটা শক্তি হয়ে গেছে। এই আমাদের থেকে পদার্থ কেড়ে নিয়েছে কে? কে নিয়েছে? এই প্রতি পদার্থ। আচ্ছা, আমরা গেলাম এই সিমেট্রির কারণে আমরা বেঁচে গেছি, অ্যাসিমেট্রি, সিরি ভায়োলেশনের কারণে। আর তখন তাপমাত্রা কমতে থাকে, পদার্থের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়, অনেক সুন্দর সুন্দর আহ, ঘটনা ঘটতে থাকে। তার এক মধ্যে একটা ঘটনা, আমরা পর্যায় সারণী প্রথম দিকের মৌলগুলো তখনকার সৃষ্টি হয় আমাদের নক্ষত্রের মধ্যে। একটা মাঝবয়সী নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা হাইড্রোজেন, হিলিয়াম ছাড়া খুব বেশি জিনিস কিন্তু পাই না। আমরা একটা নক্ষত্রের সারা জীবনে শেষ পর্যায়ে আমরা লোহা পর্যন্ত পাই। তারপরে কিন্তু আমরা এই যে ইউরেনিয়াম টিউরেনিয়াম এগুলা কিন্তু আমরা পাই না। এগুলো আমরা পাই সুপারনোভা। ওটা আমরা আলাদা আলোচনা করব, এখানে আমরা না করি। তারপরে কি হয়েছিল, এরপরে আমরা আলোচনা শুরু করি ব্যারিয়নিক ম্যাটার, বা আমরা যেটাকে বলি আমাদের চারপাশে আমরা যে পদার্থ দেখি, আমাদের চারপাশে যে পদার্থ আমরা ফিল করি, আমরা যা দেখি, আমরা যা শুনি, শুনি বাদ দিয়ে আমরা যা, তাই হচ্ছে ব্যারিয়নিক ম্যাটার। ব্যারিয়নিক ম্যাটার, ব্যারিয়ন কি? ব্যারিয়নটা হচ্ছে গ্রিক, পুরাতন গ্রিক, নতুন গ্রিক না, এখন যে গ্রিসে যে গ্রিক ব্যবহার হয় এটা না। ব্যারিয়ন মানে হচ্ছে ভারী। ভারী কেন? কারণ লেপটন থেকে এরা ভারী, গ্লুয়ন থেকে এরা ভারী, স্ট্যান্ডার্ড মডেলের বাকি সদস্যগুলো থেকে মোটামুটি এরা ভারী। তো ভারী কি, এর বৈশিষ্ট্য কি, এদের কিভাবে চিনবো? সেটা হচ্ছে ওয়ার্ক আর লেপটন, ও সরি ভুল বলছি, বেচারা ইলেকট্রন ওইও, মানে আমরা ধরি, আমরা অ্যাস্ট্রোফিজিক্সে লেপটন গুলাকে ধরি ব্যারিয়নিক হিসেবে, কিন্তু ফিজিক্সে আমরা ধরি না। আমি ফিজিক্সের কথা বলছিলাম, ফিজিক্সে আমরা লেপটনকে ধরি না, কিন্তু আমরা অ্যাস্ট্রোফিজিক্সে ধরি। ও, ধরি। এই দুই ধরনের পার্টিকেল নিয়ে আমরা আমাদের ব্যারিয়নিক ম্যাটার আমরা হিসাব করি। তো এরা কি করে, তড়িৎ চুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে মিথস্ক্রিয়া দেখে। এরা আলো আর এদের সাথে কিন্তু সম্পর্ক খুব ভালো। আলো একে চিনে, এ আলোকে চিনে, মানে এরা ভাই ভাই, দোস্ত, ইয়ার দোস্ত। এরা হচ্ছে গ্রাভিটি তো দেখাই, গ্রাভিটির জেনারেল রিলেটিভিটির যে গ্রাভিটি স্পেস টাইম কার্ভেচার, সেখানে কিন্তু এরা সমাজতন্ত্রী কিন্তু। স্পেস টাইম কার্ভেচার কিন্তু কাউকে ওই দেখে না, ওই হচ্ছে সবাইকে সমান অধিকার দেয়। ডার্ক ম্যাটারকে দেয়, ব্যারিয়নিক ম্যাটারকে দেয়, সবাইকে দেয়। আপনি যদি স্পেস টাইম কার্ভে অবশ্যই আছেন, আপনারও সমান অধিকার আছে, ডার্ক ম্যাটার যতটুকু সুবিধা। আচ্ছা, এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় বিকিরণ, গ্রাভিটেশনাল যে ফিল্ড, সেটার সাথে এই খেল দেখায়। আচ্ছা, আমরা জানাশোনা যে হিগস ফিল্ড আছে, আমরা যা জানি যে হিগস ফিল্ডের যখন কোন একটা পদার্থ মিথস্ক্রিয়া দেখায় তখন সে ভর পায়। এর আমাদের জানাশোনা ভর আছে, যে ভরকে আমরা দাঁড়িপাল্লা ওজন করতে পারি, যে ভর দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল লেন্সিং না দরকার হয় না, যে ভর আমরা দেখা যায়, সেটা হচ্ছে হিগস ফিল্ডের ভর। আমরা আসলে যেটা দেখছি হিগস ফিল্ড সম্পর্কে আমার ধারণা নাই, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমরা নিজেরা যা দেখতে পাই সেটা আমি ব্যারিয়নিক ম্যাটার আমি বললাম। আর ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার আসলে এইসব ছোটখাটো স্কেলে পাত্তা দেয় না।
আমরা ডার্ক ম্যাটার যখন বলি তখন সে আসলে কিন্তু ডার্ক না, কালো না। ফার্স্টে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। ডার্ক ম্যাটার কিন্তু ডার্ক বা কালামানিক না, ওই কিন্তু কালো না, ওই কিন্তু অদৃশ্য, যে আলোর সাথে কোনো মিথস্ক্রিয়া দেখায় না। আমরা জানি কালো কি, কালো হচ্ছে যে আলো শোষণ করে, যে সব ধরনের বিকিরণ শোষণ করে। দ্য পারফেক্ট ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি বলে কিছু নাই, ওটা হচ্ছে পুরো কার্নেল ইঞ্জিনের মতো বিষয়। ওটা আমরা ধরবো না। আমরা ধরবো কি, আমরা ধরবো মোটামুটি ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি কিন্তু আলো শোষণ করে, ওই কিন্তু কালামানিক। কিন্তু কালামানিক কিন্তু এই ডার্ক ম্যাটার না। ডার্ক ম্যাটার কি অদৃশ্য। আমরা যে ডার্ক ম্যাটার ফার্স্টে নামকরণ করে, ওই বেটা বুঝতে পারিনি যে এ আসলে কালো না। দেখতে পাইনি বলেই নাই নাকি, দেখতে বলেই না অদৃশ্য কালো নাকি। তখন ছোটখাটো এইসব ছোটখাটো এই সৌরজগৎ, এই পৃথিবী, এসব জায়গায় ও মানে লোকাল গ্রুপ, লোকাল গ্রুপ মানে হচ্ছে আমাদের এই সৌরজগৎ যে একটা পরিবারের সদস্য। এসব জায়গায় কিন্তু এই ডার্ক ম্যাটার খেল দেখায় না। একটা প্রেস্টিজ আছে এর, হ্যাঁ, যে এর কিন্তু সব ডার্ক ম্যাটার কোথায় থাকে। আমি আসলে একটু দেখাই ডার্ক ম্যাটার। ডার্ক আমি আসলে পরে দেখাই এটা। ডার্ক ম্যাটার থাকে হচ্ছে একটা গ্যালাক্সির যে কেন্দ্রবিন্দু, গ্যালাক্সির যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুর কেন্দ্র যেখানে থাকে হচ্ছে আমরা কি বলে ওটাকে, ব্ল্যাক। আর কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করলো, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আমাদের গ্যালাক্সির ভিতরে থাকে একটা ব্ল্যাক হোল কেন্দ্রবিন্দুতে। আমাদের যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝখানে স্যাজিটারিয়াস, স্যাজিটারিয়াস এ ব্ল্যাক হোল আছে। স্যাজিটারিয়াস মানে কিন্তু ধনু, ওই যে ধনু রাশি, ওদের কিন্তু স্যাজিটারিয়াস জোডিয়াক। তো এইসব ওই ব্ল্যাক হোলটার চারপাশে হচ্ছে অনেক ডার্ক ম্যাটার, প্রচুর ডার্ক ম্যাটার। ওখানে হচ্ছে রাজধানী, তো ওখানে ওরা ঘুরে বেড়ায়। আর আমাদের চারপাশের এই মহাবিশ্বে কিন্তু আপনার আমার ভিতর দিয়ে এখন ডার্ক ম্যাটার চলে যাচ্ছে। ডার্ক ম্যাটার কিন্তু নিউট্রিনের মতো, নিউট্রিনের জন্য আমাদের চলে যায়, কিন্তু নিউট্রিন আসলে ডার্ক ম্যাটার না। এটা প্রমাণিত, একশো ভাবা হতো কিন্তু এখন ভাবা হয় না, কারণ আমরা জানি এটা ডার্ক ম্যাটার না। তো ডার্ক ম্যাটারটা আমাদের শরীরের ভিতর দিয়ে ক্রমাগত চলে যাচ্ছে। আচ্ছা, ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা কি জানি? আমরা আসলে জানি এটা কি? আমরা এত বড় বড় বয়ান দিচ্ছি, এত বড় ভাষণ দিচ্ছি, এটা কি জানি? আমরা জানি যে এই আছে, আসলেই ডার্ক ম্যাটার বলে কিছু আছে পৃথিবীতে। তো ডার্ক ম্যাটার যে আছে, আমরা কিভাবে জানি যে ডার্ক ম্যাটার? আসলে আমরা হিসাব করে দেখছি ডার্ক ম্যাটার, আমরা হিসাব করে দেখছি। কেউ কিছু বলতো? আচ্ছা, কেউ কিছু বলতো না। আমরা হিসাব করে দেখছি যে হ্যাঁ, আসলে ডার্ক ম্যাটার আছে। আমরা পরে এটা বিষয়ে আলোচনা করছি, আমরা পরে বলছি বিষয়টা কেমন। তো আমরা জেনেছি যে ডার্ক ম্যাটার আমাদের পৃথিবীতে কাজ করে না, আমাদের সোলার সিস্টেমে অত কাজ করে না, কিন্তু প্রভাব না দেখালেও সে কিন্তু আছে, চোখে না দেখলেও আছে কিন্তু। তো এই স্লাইডটা নিয়ে একটু হাসি লাগে, প্রথম দেখা বড় দেখা, প্রেমের কোনো বিষয় না, এটা বিষয় ডার্ক ম্যাটারের সম্পর্কে। ডার্ক ম্যাটার যখন আবিষ্কার করা হয়, এই যে যাকে দেখছেন এই টেলিস্কোপের সামনে চোখ দিয়ে বসে আছে, এর নাম হচ্ছে, এই বিজ্ঞানীর নাম হচ্ছে ফিটজ জিকি। জিকি জিকি, এর নাম হচ্ছে জিকি। এই ক্যালটেকের 40 বছর ধরে অধ্যাপনা করতো। এই 1933 সালে কুমা ক্লাস্টার নামে, ক্লাস্টার মানে কি বলি, একটা মানে একটা গ্যালাক্সি, অনেকগুলা গ্যালাক্সি নিয়ে একটা ক্লাস্টার। হুম। এই অনেক ধরনের অনেকগুলা গ্যালাক্সি নিয়ে একটা ক্লাস্টার। এই ক্লাস্টারে যে গ্যালাক্সি গুলা দেখতে পাই, তো আমরা ওই যে ওখান থেকে আলো আসে প্রিজম দিয়ে, আলোকে ব্যান্ড আকারে ভাগ করে দেখি, তারপরে কোনটা রেড শিফট ব্লু শিফট সব হাবি যাবে, অনেক কিছু আছে। তো এই গ্যালাক্সি যখন পর্যবেক্ষণ করলো, তখন দেখলো যে গ্যালাক্সি গুলি এত দ্রুত পাক খাচ্ছে, অনেক দ্রুত পাক খাচ্ছে। ওই এখানে একটা বিষয় বলে রাখা দরকার, গ্যালাক্সি গুলা দ্রুতই কিভাবে হিসাব করা হয়। যখন একটা গাড়ি হর্ন বাজাতে বাজাতে সামনে চলে যায়, সামনে চলে গেল, একটা গাড়ি হর্ন বাজাতে বাজাতে সামনে আসছে, এরকম আমরা কিন্তু বুঝতে পারি বেগের সাথে বিকিরণের একটা সম্পর্ক আছে। বেগের সাথে বিকিরণের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক থেকে আমরা কি পাই? আমরা পাই রেড শিফট ব্লু শিফট। যখন একটা বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, বিচ্ছেদ ঘটায় দূরে চলে যায়, তখন ওই দেখায় রেড শিফট, এরকম। আর যখন কাছে আসে তখন ব্লু শিফট, মানে আমাদের যে বিকিরণের
যে স্পেকট্রামটা পাই, স্পেকট্রামের আগে থেকে পরে স্পেকট্রামটা কিছু ব্লু বেগুনির দিকে সরে যায়, আর রেড শিফটে কিছু লালের দিকে সরে যায়। আচ্ছা, আমরা এই বিষয়টা পরে আসছি। এইভাবে সে দেখলো যে রেড শিফট করে দেখা যায় যে গ্যালাক্সিগুলো রেড শিফট করে এত দ্রুত ঘুরছে, এতই দ্রুত ঘুরছে, আর এতই দ্রুত ঘুরছে যে ওদেরকে যদি ওই ক্লাস্টারের মধ্যে ধরে রাখা লাগে, গ্যালাক্সিগুলোকে গ্যালাক্সিগুলোকে যদি ওই ক্লাস্টারে ধরে রাখা লাগে, তাহলে যে পরিমাণ পদার্থ দরকার ওগুলোকে ধরে রাখার জন্য, সে পদার্থ পরিমাণ আনফরচুনেটলি দৃশ্যমান যতটুকু দেখা যাচ্ছে, যতটুকু হিসাব করা যায়, তার থেকে 400 গুণ বেশি। একে কেউ বিশ্বাস করতো না, এই লোককে কেউ বিশ্বাস করতো না, ফিটস দেখিয়ে কেউ বিশ্বাস করতো না। এ হচ্ছে অনেক রং চং চড়ায় কথা বলতো। তো রাখাল বালকের মতো ছিল অনেকটা। তো এই যখন বললো যে এরকম কাহিনী, তখন বিজ্ঞানীদের বললো যে মামা এই যে ঘটনা তো এই হয়ে গেছে, তখন এই কিন্তু এর কথা কেউ বিশ্বাস করেনি। বলছে যে তুমি তো অনেক এসব গুল মারো, তোমার কথা আমরা কেউ বিশ্বাস করলাম না। তো কেউ বিশ্বাস করলো না। হ্যাঁ, কিন্তু 40 বছর ধরে একটা চাপা পড়ে গেল। এখন 70-এর দশকে, 33 সালের 70-এর দশক, 1970 থেকে পরে টাইমে, আমরা টাইম ঠিক মনে আসছে না, আহ, তখন ভেরা নামে একজন বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী, তো সে পর্যবেক্ষণ করে দেখলো যে এরকম কিছু একটা গ্রাফ দেখতে পেলো, যে গ্রাফটা এখন দেখতে পাচ্ছেন আপনারা বা তোমরা। এই গ্রাফের টাইপের কিছু গ্রাফ দেখতে পেলো। গ্রাফটা কেমন, যে গ্যালাক্সির কেন্দ্রের দিকে যে ডটেড যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রম ভিজিবল ডিস্ক। মানে আমরা কেপলারের সূত্র বলি, আবার নিউটনের সূত্র বলি, একই বিষয়। ওখান থেকে আমরা যে গ্রাফটা প্রেডিক্ট করি, আমরা ডেসমসে বসায় যে গ্রাফটা পাবো, সেই গ্রাফটা কিন্তু এই ডটেড লাইন আমরা পাইনি। সেটা আমাদের দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য? ডার্ক ম্যাটার। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের কারণ। এই কিন্তু একটা মানে সন্ত্রাসী টাইপের বিজ্ঞানীদের কাছে, মানে ধরা দেয় না, একে সবাই খুঁজছে, সিরিয়াল কিলারের মতো সবাই খুঁজছে, কেউ পাচ্ছে না। তো যখন এর রোটেশন কার্ভটা মানুষ দেখলো, ওই ভেরা ভেরা দেখলো, তখন বললো আসলেই তো জিকি ঠিকই বলেছিল। গ্যালাক্সির কেন্দ্র থেকে যখন আমরা বাইরের দিকে যাব, তখন একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু বেগটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কিন্তু ওই পয়েন্ট থেকে যখন একটু বাইরের দিকে আসবে, তখন কিন্তু একটা স্লোপ এরকম ভাবে, যেরকম দেখতে পাচ্ছেন ওরকম আমরা কিন্তু একটা স্লোপ দেখতে পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এটা দেখতে পেলাম না। কেন পেলাম না? কারণ আমরা দেখছি যে গ্যালাক্সির চারদিকে একটা গ্যালাক্সি, ডার্ক ম্যাটারের জরায়ুর মধ্যে কিন্তু আমাদের গ্যালাক্সি। তো ডার্ক ম্যাটার যখন থাকে, তখন সে কিন্তু বাইরের দিকে টানে, মানে ওই কিন্তু আমরা পদার্থের জন্য, পদার্থের একটা অ্যাসিমেট্রির জন্য, এখানে পদার্থ কম এখানে পদার্থ বেশি, সেজন্য ঘোরাঘুরি করছে। এখানে পদার্থ বেশি এখানে কম, ঘোরাঘুরি করছে। এরকম টাইপের যখন আমরা ডার্ক ম্যাটার আর পদার্থ যখন গ্র্যাভিটির স্পেস টাইম কার্ভে যখন একটা অসাম্য তৈরি হবে, তখন কিন্তু অনেক দ্রুত ঘুরবে। এবং এই দ্রুত ঘুরাচ্ছে কিন্তু এই ডার্ক ম্যাটার, এ কিন্তু গডফাদার, এ কিন্তু সবাইকে ঘুরায়। তো এই যখন ঘুরাবে, তখন কিন্তু আমরা বাইরের দিকে একটা মোটামুটি স্ট্রেট লাইন দেখতে পাবো। যেখানে আমরা এরকম হওয়ার কথা, সেখানে আমরা এরকম দেখতে পাবো। এটা আসলো, এখান থেকে বোঝা গেল হ্যাঁ, ওই জিকি ঠিকই বলেছিল, আসলে ডার্ক ম্যাটার বলে কিছু আছে। গেল। তো ডার্ক ম্যাটার আসলে কিভাবে তৈরি হয়েছিল, ডার্ক ম্যাটার উৎপত্তি কেমন? আমরা তো বললাম যে যখন এই প্লাজমা গ্লুয়ন, প্লাজমা কি বলি, ওয়ার গ্লুয়ন প্লাজমা ফেজ, নিউক্লিয়নিক ফেজ, পোস্ট নিউক্লিয়নিক ফেজ, ইনফ্লেশনারি ফেজ, এই ডার্ক ম্যাটার তৈরি হয়েছিল কখন? ডার্ক ম্যাটার তৈরি হয়েছিল কিভাবে বা কখন, সেটা আমরা পাই কোথা থেকে? একটা স্যাটেলাইট নাম হচ্ছে কোব, সিওবিই। এই কোব টেলিস্কোপ, এই কি করলো স্যাটেলাইটিক টেলিস্কোপ, সে হচ্ছে সিএমবি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এটা কি আমি তখনই বলেছি যে 300,000 বছর বিগ ব্যাং এর 300,000 বছর পরে একটা বিকিরণ সৃষ্টি হয়, সেই বিকিরণটা আমরা এখনো পাচ্ছি। আমরা এদিকে অ্যান্টেনা ধরি, এদিকে অ্যান্টেনা ধরি, উপরে ধরি, নিচে ধরি, সামনে ধরি, পিছনে ধরি, সব দিকে আমরা মোটামুটি একই রকম ফ্রিকোয়েন্সির, একই ইন্টেন্সিটি পাবো। আচ্ছা,
এই প্রশ্নে আমরা কি বললো, একটা ডায়াগ্রাম দেখালো, আমি পরে দেখাচ্ছি, যে এরকম একটা ডায়াগ্রাম দেখালো যে এই যে আমরা এরকম দেখতে পাচ্ছি, ফার্স্টে যখন আমরা মহাবিশ্ব তৈরি হয় তখন আমাদের সবকিছুর ঘনত্ব, সবকিছুর বিস্তৃতি, সবকিছু সমানভাবে ছড়ানো ছিল। কিন্তু যখন সময় আস্তে আস্তে গেল, তখন সবকিছু ভিজিবল হচ্ছে, আস্তে আস্তে এই ডিসক্রিপেন্সি মানে এই পদার্থের বৈষম্য, জায়গায় জায়গায় বৈষম্য, কোথাও বেশি কোথাও কম কোথাও নাই, এরকম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, বাড়ছে এবং বাড়ছে। আর ডার্ক ম্যাটার হলও তৈরি হচ্ছে, আমরা আগে বলেছি ডার্ক ম্যাটার একটা জরায়ু তৈরি করে, একটা হলও তৈরি করে, ভিতরে একদম কেন্দ্রবিন্দুতে বেশি থাকে আর চারদিকে ছড়ানো থাকে, এরকম ভিতরে থাকে, এরকম বিষয়টা। আগে ফিরে আনি, এই ডার্ক ম্যাটারের যে বিগ ব্যাং ইনফ্লেশনারি ফেজ যখন তৈরি হলো, ওই 10^36 থেকে 10^34 এই সেকেন্ডের মধ্যে 3 × 10^43 এত ডাইমেনশনে বড় হয়ে গেল, গুণে বড় হয়ে গেল। তখন কিন্তু ছোট্ট ফাঁকা দিয়ে স্পটলাইটের আড়ালে, হ্যাঁ, সবার দৃষ্টি অগোচরে কিন্তু তৈরি হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে ডার্ক ম্যাটার তৈরি হয়ে গেল। এটা দুর্ঘটনা। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনটা কি? কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা হচ্ছে আমাদের এই শক্তি থেকে পদার্থ, পদার্থ থেকে শক্তি হঠাৎ করেই সৃষ্টি হয়ে যায় কোয়ান্টাম মেকানিক্সে। আমাদের যে হকিং রেডিয়েশন মানে ব্ল্যাক হোল যে আসলে ক্ষয় হয়, ব্ল্যাক হোল যে আসলে ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যায়, ব্ল্যাক হোল থেকে পদার্থ তৈরি হয়, ব্ল্যাক হোলটাও এক সময় গামা রের মাধ্যমে শেষ হয়ে যায়। স্টিভেন হকিং সেটা আবিষ্কার করেছিল, যেন হকিং রেডিয়েশন বলে এটাকে। ওটাও তৈরি হয় কিন্তু এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের জন্য। আপনি যদি সামনে কোনো ভূত দেখেন, ভূতটা যদি একটা পদার্থ তৈরি হয়, মনে করবেন যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন দিয়ে ভূত তৈরি হয়েছে। আপনার ব্রেন একটা সিগন্যাল পাঠাইছে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ঘটাইছে, ওখান থেকে আমরা না যাই আধ্যাত্মিক বিষয়ে, ওসব ঠিক না। এটা আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের যে এতক্ষণ ধরে আলোচনা করলাম ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার তো তৈরি করছে, মানে সবকিছু সংকোচন করা শুরু করছে, সংকোচন করছে। কিন্তু আমরা সংকোচন করলে তো হবে না, আমরা জানি কি, আমরা জানি যে মহাবিশ্ব প্রসারণ হচ্ছে, প্রসারণশীল মহাবিশ্ব। এই প্রসারণটা করছে কে? আমাদের প্রসারণটা করছে এই যে ডার্ক এনার্জি। বিষয়টা কেমন? আইনস্টাইনের একটা ভুল দিয়ে পুরো গল্পটা শুরু, গল্পটা বলি। আইনস্টাইন তো জানা আছে মোটামুটি, জেনারেল রিলেটিভিটি, জিআর, আমরা সবাই জানি মোটামুটি, নাম শুনেছি অন্তত। ওখানে একটা ইকুয়েশন আছে, আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন, সুন্দর নাম। আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন সমাধান করে একটা দেখা যায় যে গ্রাভিটিও কিন্তু আপেক্ষিক। গ্রাভিটি কার উপর নির্ভর করে? গ্রাভিটি অনেক কিছুর উপর নির্ভর করে। এখন গ্রাভিটি তৈরি করে কি নেগেটিভ প্রেশার। নেগেটিভ প্রেশারকে ট্যাকেল দেওয়ার জন্য কি দরকার? প্রসারণ দরকার। মানে সংকুচিত হতে চাচ্ছে কিন্তু দেওয়া যাবে না, প্রসারণ হওয়া লাগবে। এবং আইনস্টাইন ভুলটা কি করলো, তখন তো বিজ্ঞানের একটা ট্রেন্ড ছিল, একটা মানে ফ্যাশন ছিল কি, পর্যবেক্ষণের সাথে যে সূত্র না মিলে একটা প্যারামিটার ঢুকাই দিয়ে সূত্র মিলাই দিল। ম্যাক্স প্ল্যাঙ্কের ওখানে বিজ্ঞানীরা একই কাজ করতো, সমীকরণের সাথে পর্যবেক্ষণ দিয়েছে না, প্যারামিটার ঢুকাই দিয়ে মিলাই দিল। ওই আইনস্টাইন কি করতো, আমি মানি না মহাবিশ্ব প্রসারণ হচ্ছে, আমি মানে মহাবিশ্ব স্থির হয়ে আছে, ওখানে বিবর্তন নেই। প্যারামিটার ঢুকাই দিল, ফার্স্ট ফ্যাক্টর প্যারামিটার ঢুকাই দিয়ে বললো হ্যাঁ মহাবিশ্ব থেমে আছে। বিষয়টা কিন্তু ওরকম না, মহাবিশ্ব আসলে প্রসারণ হচ্ছে। ফার্মিয়নদের বিকর্ষণ, ফার্মিয়নদের যে বিকর্ষণ করে, আর মহাকর্ষ যে আকর্ষণ, এটা কিন্তু একে অন্যকে কাটা, ফার্মিয়ন এটা ভুলেছে, এটা হচ্ছে নেগেটিভ প্রেশারের কারণে যে আকর্ষণের কাটাকাটি করে, ফলে মহাবিশ্ব স্থির। কিন্তু ফার্স্ট ফ্যাক্টরকে সম্পূর্ণ উপেক্ষা দিয়ে ওই কসমিক, যেটা আমি পরে আসছি, কসমিক কনস্ট্যান্ট, ওটা সম্পূর্ণ উপেক্ষা করে। এরপরে কি আসলো? আলেকজান্ডার ফ্রিডম্যান। আলেকজান্ডার ফ্রিডম্যান চশমা পরা, মাথায় এটা, দেখতে শুনতে ভালোই। সে এসে বলল যে আইনস্টাইন চাচা, আপনার তো এই ইকুয়েশনের সমস্যা আছে, আমি মানি না, আপনার তো অঙ্ক ভুল হয়েছে। আইনস্টাইন এবং মাঝে মাঝে অঙ্ক ভুল হতো। একবার বলতো যে গ্রাভিটি এব আছে, একবার বলে গ্রাভিটি এব নাই, আবার বলে গ্রাভিটি এব আছে, আবার বলে নাই, আবার বলে আছে।
একসময় যে এই জার্নাল জার্নাল আইনস্টাইনকে রিজেক্ট করে দিচ্ছে, বলছে তুই বলাই লাগবে না, তুই আগে ভালো করে ভেবে নে তারপরে বল। এই রিজেক্ট করতে করতে মানে কাহিনী করতো অনেক। তো আইনস্টাইন এরকম ভুল করলো, বলে যায় মহাবিশ্ব থেমে আছে। আইনস্টাইন কিন্তু বিশ্বাস করতো না যে কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স বলে কিছু আছে, বইয়ের সাথে হেভি ঝগড়া। তো এই ফার্স্ট ফ্যাক্টরকে নিয়ে আলেকজান্ডার ফ্রিডম্যান যখন ফিল্ড ইকুয়েশন ব্যবহার করে, তখন দেখা যায় যে আসলে না, আইনস্টাইন চাচা আপনার এই মহাবিশ্ব কিন্তু আসলে বাড়ছে, প্রসারণ হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, ঠান্ডা মাথা ঠান্ডা করেন, চিন্তা করেন। তখন এই জর্জেস লেমিত্রে, একজন সাধু পুরুষ, মানে এই একজন পাদ্রী, এই এসে তখন বললো আইনস্টাইন ফ্রিডম্যান ইকুয়েশন দিয়ে যে ঠিক বলছেন ফ্রিডম্যান, ওই আইনস্টাইনই ভুল, এই এটা আসলে সম্প্রসারণ হচ্ছে, অনেক সম্প্রসারণ, তরঙ্গে সম্প্রসারণ হচ্ছে। তখন আইনস্টাইন ওই লেমিত্রাকে ডেকে এনে ধুয়ে দিল, বললো যে তুই হচ্ছে এক সামান্য পাদ্রী, আমি একজন বিজ্ঞানী, তুই আমাকে ভুল ধরবি, একদম ধুয়ে দিল, শুয়াই দিল। তখন মানে পরে যখন হাবেল, এডউইন হাবেল, হাবেল যখন তার টেলিস্কোপ দিয়ে দেখলো যে না, আসলে হচ্ছে মহাবিশ্ব প্রসারণ হচ্ছে, আসলে হচ্ছে সবকিছু বাড়ছে, সবকিছু ত্বরণে বাড়ছে, তখন এই বেচার আইনস্টাইন তখন এই লেমিত্রাকে চিঠি লিখে বলল, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, মে ইউ ফরগিভ মি। তখন ওগুলা বাদ দিলাম। তো এই হাবেল যখন দেখলো যে হাবেলের মহাবিশ্ব প্রসারণশীল, তখন সেটার নাম হয়ে গেল কি, ওই তখন মাঝখান দিয়ে মার্কেট পেয়ে গেল হাবেল প্যারামিটার। হাবেল প্যারামিটার কি, আমরা জানি যে মহাবিশ্বটা নির্দিষ্ট ত্বরণে বাড়ছে, একটা নির্দিষ্ট বেগ হিসাব করা হতো, কিন্তু বেগটা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, আমরা যে সেজন্য বলছি ত্বরণে বাড়ছে, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এখন হাবেলের এই বর্তমান সময়ের প্যারামিটার কথা আমার মনে নেই, তো আপনারা দেখে নিতে পারেন। তখন এই শক্তি নিয়ে বাড়ছে। এখন এই শক্তিটার উৎস কোনটা, এই শক্তি আসছে কোথা? তো উইকিপিডিয়া আমি সার্চ দিলাম যে এটা আসলে কি বলেন। উইকিপিডিয়া বলছে দুইটা জিনিস, হয় এটা কসমিক কনস্ট্যান্ট অথবা এটা স্কেলার ফিল্ড। কসমিক কনস্ট্যান্ট কি? কসমিক কনস্ট্যান্ট মানে হচ্ছে ভ্যাকিউম এনার্জি, শূন্য থেকে ফ্ল্যাকচুয়েশন হয়ে এনার্জি তৈরি হয়ে গেল, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন আমি বললাম, শূন্য থেকে শক্তি নিয়ে একদম পুরো প্রসারণ ঘটাই দিচ্ছে। আর আরেকটা কি, অনেকে বলে যে আমাদের যে স্পেসটাই প্রসারণ হচ্ছে, স্পেসের গুণগত মান ঠিক থাকবে কিন্তু স্পেসটা প্রসারণ হচ্ছে, স্পেস যখন প্রসারণ হয় তার সাথে আমাদের মহাবিশ্ব প্রসারণ হচ্ছে, এটা আরেকটা কাহিনী। স্পেস টাইম ফ্যাব্রিক প্রসারণ হচ্ছে, এটা আরেকটা কাহিনী। এর যে হাবেল, হাবেল যখন তার টেলিস্কোপ দিয়ে দেখলো, তখন সে হচ্ছে কিছুটা এরকম একটা গ্রাফ দেখতে পেলো, এরকম গ্রাফ, মোটামুটি একটা স্ট্রেট লাইন। হাবেল কিন্তু তার প্যারামিটারকে ফার্স্টে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরেছিল। এই কনস্ট্যান্ট হিসেবে ধরার কারণে এই যে গ্রাফ, আমরা জানি ভেলোসিটি ডিসটেন্স গ্রাফ তখনই একটা স্ট্রেট লাইন তৈরি করে যখন সেটা সমবেগে চলে, সমবেগে কিন্তু আসলে চলে না। এই যে পাশে অনেকগুলা এই ডট দেখা যাচ্ছে, ওগুলাকে ধরেই নি, ওগুলা গণ্যই করেনি, ওগুলা কিন্তু গণ্য করা লাগবে। হাবেল তাতে অনেক ভুল করেছে। তা এরকম একটা গ্রাফ তার পাবলিশ, এটা কিন্তু হাবেলের নিজে হাতে আঁকা গ্রাফ। হ্যাঁ, এই যে সব কিন্তু নিজে হাতে আঁকা। এদের প্রত্যেকটা নির্দিষ্ট, এখন এদের বিষয়টা কি, এদের মধ্যে মিল একটা, এটা নির্দিষ্ট মিল হচ্ছে এদের মাস এনার্জি ডেন্সিটি আছে, প্রত্যেকের মাস এনার্জি ডেন্সিটি আছে, প্রতি নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট শক্তি ধারণ করে। এই শক্তির কারণে কিন্তু এদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য মিল আছে, এর এক জায়গায় যে মিল করে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যারিয়নিক নন ব্যারিয়নিক ম্যাটার। এই বললাম যে শক্তি ঘনত্ব, ডার্ক ম্যাটার আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কত 2.241 কত 10⁻27 কেজি পার ঘনমিটার। আমি আবারও বলে রাখি, এখানে কেজি কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। কেন?
কেজিকে আপনারা a²10² দিয়ে শক্তিতে কনভার্ট করে নেবেন, করে নিয়ে আমরা আপনি একটা শক্তি পাবেন, নির্দিষ্ট পরিমাণে শক্তি পাবেন। ডার্ক ম্যাটারের আছে এই পরিমাণ, ডার্ক এনার্জির আছে এই পরিমাণে, নর্মাল ম্যাটারের আছে এই পরিমাণে। তো এই যে নির্দিষ্ট পরিমাণ এনার্জি ডেনসিটি আছে, এনার্জি ডেনসিটি কিন্তু সবার সমান না। সবার সমান না বলে আমরা এই যে শার্ট দেখছেন, এই শার্টের নির্দিষ্ট এনার্জি ডেনসিটি, তারপরে সূর্যের আলোর নির্দিষ্ট এনার্জি ডেনসিটি, আমার এই হেডফোনের নির্দিষ্ট এনার্জি ডেনসিটি, এরা আলাদা। এরা পদার্থ, কেউ শক্তি, কেউ ডার্ক এনার্জি, কেউ ডার্ক ম্যাটার। আচ্ছা, এখন এই মহাবিশ্বের গঠনটা কেমন আপনারা দেখতে অবাক হবেন। আপনারা অনেক শুনেছেন যে আমরা আমাদের মহাবিশ্বের 4% জানি। 4% জানি, এটা ভাবতে অবাক লাগে না? কেন বললো 4% জানি? কেন বললো না আমরা 10% জানি? কেন বললো না আমরা 90% জানি? কারণ আমাদের এই মহাবিশ্বের ডার্ক, আমাদের ব্যারিয়নিক ম্যাটারের পরিমাণে 5%। 4% না কিন্তু 5%। বাকিটা কি? 27% ডার্ক ম্যাটার, 68% ডার্ক এনার্জি। আমরা আসি কোথায়? আমরা কি জানি? আমরা কিছুই জানি না। আমরা কি জানি? আমরা কিছুই তো জানি না। আমরা 5% জেনে নিয়ে মাতামাতি করছি, আমরা মানুষ। আমরা 5% জানি। তো এটা হচ্ছে কাহিনী। আমরা যে আসলে কত কিছু জানার আছে, আমরা একটা নতুন একটা যদি জানতে পারি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি কি, এরা আসলে কোত্থেকে আসলো, এরা আসলে এদের ভবিষ্যৎ কি, এদের থেকে কোনো আমাদের ধরনের সুবিধা পাওয়া সম্ভব কিনা, বা এরা আমাদের কি উপকারে আসবে, ভবিষ্যতে কি আসবে, আমাদের কোয়ান্টাম কম্পিউটার কোনো কাজে আসবে কিনা, বা আমাদের সৃষ্টি কোথায়, বা আমাদের স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতেও আমাদের কিন্তু ডার্ক এনার্জি লাগবে। আমরা জানি স্রষ্টা আছেন এবং তার অস্তিত্ব প্রমাণ আমাদের ফিজিক্স দিয়েও করতে পারবো, এটা আমরা জানি এবং এটা বিশ্বাস করি। তো সবাইকে আমার ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এখনই আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব, তার আগে আমাদের কিছু একটা কথা আছে। আগামী 23শে আগস্ট শুভ্র ভাইয়া যেমন বললো, আদিব সাখাওয়াত শুভ্র, আমার বড় ভাই, মানে সিনিয়র ভাই, সে 23শে আগস্ট মাত্রা, বাস্তবতা, মহাকর্ষ নিয়ে আলোচনা করবে। মহাকর্ষ কিন্তু আসলে আমরা যে নিউটনের মহাকর্ষ পড়ি, সেটা আসল মহাকর্ষ না। আইনস্টাইনের মহাকর্ষ আছে, আইনস্টাইনের মহাকর্ষ বিভেদ আছে, মত পার্থক্য আছে, সেটা আসলে কোনটায় কোথায় কাজ করে, কোথায় কাজ করে না, প্রমাণ কিভাবে হলো, অনেক কাহিনী। মাত্রা আছে, মাত্রা কিন্তু অনেক বিষয়, অনেক বিশাল জিনিস। এটা সূত্র তৈরি করতে যাচ্ছেন, আপনি একটা সূত্র বানাবেন, মাত্রা দিয়ে আপনি সূত্র বানাতে পারেন। বাস্তবতা, বাস্তবতা হচ্ছে আমাদের স্ট্রিং থিওরি তৈরি নাকি কোয়ার্ক দিয়ে তৈরি, অনেক ঝামেলা। তো আপনারা সবাই ইমেলে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। আর তার পাশে পরে হচ্ছে আমাদের রাত ছাড়ার ভাইয়া, 15ই সেপ্টেম্বর। এটা একটু অপেক্ষা করতে হবে, আপনাদের অপেক্ষা করার মতোই বিষয়। কারণ রাত ছাড়ার ভাইয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের ব্রোঞ্জ মেডালিস্ট। মানে সে কিন্তু একজন ভিআইপি পার্সন। এবং সে অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো, অনেক জ্ঞানী মানুষ, অনেক উদার মনের মানুষ। তো সে ওয়ার্কশপ করবে জেনেটিক্সের উপরে 15ই সেপ্টেম্বর। আশা করি আপনারা, আজকে রেজিস্ট্রেশন করেছিলেন 84 জন, আসলেন 12 জন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ যে অন্তত পক্ষে আপনারা হচ্ছে আমার ওয়ার্কশপে যোগ দিয়েছেন। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, কিন্তু আপনারা আমাকে অনেক সাপোর্ট দিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে, দেখি কারা আছে। 11 জন আছে। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন এখন। হ্যালো, হ্যালো। আচ্ছা, কারো মনে হয় প্রশ্নোত্তর নাই, আমি কিছু কথা বলি এখানে। যে হ্যালো, আমরা দেখ শুনতে পাচ্ছেন আপনারা? কারো মনে হয় প্রশ্ন নাই, আমি একটু কথা বলি এখানে। যে আমরা আজকে দেখলাম যে মহাবিশ্বের মোট 5% ম্যাটার আমরা জানি, মহাবিশ্বের মোট 5% ঘটনা আমাদের জানা আছে, বাকিটা আমরা জানি না, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার। কিন্তু এর মধ্যেও আবার অনেক ব্যাপার আছে যেগুলো আমরা আগামী 23 তারিখে আলোচনা করব।
মাত্রা ঘটিত ব্যাপার আছে, বাস্তবতা ঘটিত ব্যাপার আছে, যেগুলা হিসাব করলে দেখা যাবে প্রতিটা মাত্রায় বা প্রতিটা বাস্তবতায় আলাদা আলাদা করে এই 5% আছে, এবং তার মধ্যে প্রায় 11টা মাত্রার মধ্যে আর অনেক অনেক বাস্তবতার মধ্যে একটা মাত্রার একটা বাস্তবতার 5% আমরা জানি। তার মানে টোটালটার হিসাব করলে 0.0005%ও হয়তো বা আমরা জানি না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা 23 তারিখে আলোচনা করব। আজকে যদি কারো প্রশ্ন থাকে তাহলে এখন করব, না হলে আমরা আমাদের ওয়ার্কশপ আজকে এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ওয়ার্কশপ এখানে শেষ করছি। 23 তারিখের জয়েনিং লিংক অবশ্যই 23 তারিখের আগে 2-3টা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর 23 তারিখে জয়েন করার পরে যারা জয়েন করেছেন তারা ওয়ার্কশপ সার্টিফিকেটও পেয়ে যাবেন ইমেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।